ভার্সিটি থেকে ফেরার পর থেকেই মেঘ হালিমা খানের রুমে শুয়ে আছে। এই বাড়ি ছেড়ে, বাড়ির মানুষগুলোকে ছেড়ে, আম্মুকে ছেড়ে হোস্টেলে চলে যাবে ভাবতে বুকের ভিতরটা কেঁপে উঠেছে। মাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে মেঘ। হালিমা খান পাশে ফিরে মেঘের মুখের দিকে তাকালেন। কান্না ভেজা চোখের দিকে চেয়ে অন্তত মোলায়েম কণ্ঠে শুধালেন, কি হয়েছে মা, কাঁদছিস কেন এভাবে? কেউ কিছু বলেছে? কিছু হয়নি আম্মু। হালিমা খান বেশ কয়েকবার মেয়েকে জিজ্ঞাসা করেছেন, কিন্তু মেঘ উত্তর দেয়নি। আম্মুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছেন। সন্ধ্যার দিকে হালিমা খান উঠে গেছেন। মেঘ সন্ধ্যার আরও অনেক পর পর্যন্ত ঘুমিয়েছেন। ইদানিং মন খারাপের কারণে ঠিকমতো খাওয়া দাওয়াও করেন না। মেয়েটার শরীরে অনেক দুর্বল হয়ে গেছে। আবির সন্ধ্যার দিকে বাসায় ফিরেছেন। মেঘের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় নজর পড়ে মেঘের রুমের দরজা খোলা, ফোনটাও বিছানার উপরে আছে। গতকাল রাতে ধমক দেওয়ার পর থেকে এখনও মেঘকে দেখেনি আবির। মেঘের রুমে পা বাড়ালো, কিন্তু মেঘ কোথাও নেই। ফাঁকা রুম দেখে আবিরের বুকটা মোচড় দিয়ে উঠছে। নিচে মিম আর আদি খেলতেছে, ওখানে মেয়ে নেই, রুমেও নেই। ফোনটাও রুমে ফেলে রেখেছে। রুম থেকে বের হওয়ার জন্য 2 কদম এগোতে মেঘের ফোনে কল বেজে উঠছে। আবির ঘাড় ফিরিয়ে তাকালো ফোনের দিকে। মিনহাস নামে সেভ করা নাম্বার দেখে আবিরের মেজাজ চরম মাত্রায় খারাপ হলো। কল রিসিভ হতেই ওপাশ থেকে মিজান বলে উঠল, কিরে তুই কি বাসায় বলছিস? বাসার মানুষ রাজি হয়েছে? কবে আসছিস তাহলে? আবির অত্যন্ত গুরুতর কণ্ঠে শুধালো, কোথায়? মেঘের ফোনে কোনো পুরুষের কণ্ঠস্বর শুনে মিনহাজ সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। ভয়ে মিনহাজের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তানভীর নাকি আবির কল রিসিভ করেছে এটাও বুঝতে পারেনি সে। অবশ্য বোঝারও কথা না, কারণ আবিরকে দেখলেও ঠিক মতো কথাও শোনেনি। আর তানভীরের কথা মিনহাজ শুনেছে, তাছাড়া ফেসবুকে ছবি দেখেছে। এখনও বাস্তবে দেখা হয়নি, তাই কণ্ঠস্বর বোঝার কোনো উপায়ও নেই। এখন মেঘের জন্য মিনহাজের খুব চিন্তা হচ্ছে। মেঘ বাসা না বলে তাহলে নিশ্চয় এখন বকা খাবে। আবির মেঘের ফোনে রেখে নিজের রুমে চলে গেছে। জানুয়ারি মাসের হাড় কাঁপানো শীতে রাগে আবিরের শরীর কাঁপছে। ফ্রেশ হয়ে সোজা নিচে আসছে। আবিরকে আসতে দেখে মিম আর আদি যে যার মতো রুমে চলে গেছে। আবির ড্রয়িং রুমে থেকে মামুনিকে প্রশ্ন করে, মামুনি মেঘ কোথায়? ও তো আমার রুমে ঘুমাচ্ছে। কেন, কোনো দরকার? না তেমন কিছু না, দেখছি না যে, তাই ভাবলাম বাসায় নাকি বাহিরে। হালিমা খান চিন্তিত কণ্ঠে বলল, আমার মেয়েটা কি যেন হয়েছে, কিছু বলে না, সারাদিন মন খারাপ করে বসে থাকে। বেশি কিছু বলতে গেলেও কান্নাকাটি শুরু করে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আবির কয়েক মুহূর্তে নিশ্চুপ দাঁড়িয়ে থেকে সোফায় গিয়ে বসল। 2 হাতে মাথা চেপে ধরে আছে। চারিদিকে নানান দুশ্চিন্তা, মাথা ঠান্ডা ব্যথা অনুভব হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তানভীর নিচে আসছে। আবিরকে এভাবে বসে থাকতে দেখে আবিরের কাছে বসতে বসতে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? আবির অসহায় দৃষ্টিতে তানভীরের দিকে তাকালো। আবিরের চোখে মুখে দুরবস্থা দেখে তানভীর শান্ত কণ্ঠে শুধালো, এত টেনশন করছো কি নিয়ে? আবির আশেপাশে চেয়ে দেখে নিল, কোথাও কেউ নেই দেখে আস্তে করে বলা শুরু করলো, আমি আর পারছি না ভাই। দিনকে দিন মানুষের সহ্যর ধৈর্য সীমা বাড়ে, আমার উল্টো সহ্য ধৈর্য মাত্রা শূন্য হয়ে যাচ্ছে। তোর বোনের এই অবস্থা সহ্য করার সামর্থ্য আমার নেই। ওর চোখের দিকে তাকাতে পারছি না আমি। নিজেকে বড্ড অপরাধী মনে হয়। প্রতিনিয়ত নিজের মনের সঙ্গে যুদ্ধ করতেই চলেছি। নিজেকে সামলাতে না পেরে সবসময় ওকে দূরে সরিয়ে রাখি। বুকে পাথর রেখে আর কতদিন চলবো? তোর বোনের কান্নায় আমার বুকের ভিতরে জমানো পাথর পর্যন্ত গলে গেছে। আমি এমনই অভাগা যে মনের রাজ্যে রানীকে তার প্রাপ্য অধিকারটুকু দিতে পারছি না। ওর 2 চোখে পানি মুছে বলতে পারছি না, আজকের পর তোকে আমার কারণে কাঁদতে হবে না। ওকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে পারছি না, আমি তোকে আকাশ সম ভালোবাসি। বুনুকে সময় দিলে তো ওর মনটা একটু হালকা হতো। ওই দিন দেখলি তো তোর বোনে কি করলো? তুই আমি এতবার বলার পরও বের হতে রাজি হলো না। আমি জানি ও আমার ওপর রেগে আছে, আর কেন রেগে আছে সেটাও খুব ভালো করে জানি। তারপরও ওর রাগ ভাঙাতে পারছি না। রাগ ভাঙাতে গেলেই একের পর এক প্রশ্ন করবে। আমি সেই প্রশ্নগুলো মিথ্যে উত্তর দিতে পারবো না। দরকার হয় দূরে থাক, তবু আমি ওকে আর কোনো মিথ্যা কথা বলবো না।
এটা আমার প্রমিস। ফুপির বিষয়ে কিছু ভাবছো? সেটাই ভাবছি, কিভাবে ভাই বোনদের সামনাসামনি করব আর কি রিয়াকশন হবে এসব ভেবেই মাথা উড়ে যাচ্ছে আমার। হালিমা খান দু ভাইয়ের জন্য কফি আর নুডলস নিয়ে আসতে দু ভাইয়ের কথোপকথন থেমে গেছে। আবির নিজের ফোন হতে নিয়ে চাপাচাপি করছে। কফি দেওয়ার এক হাতে কফি নিয়ে অন্য হাতে ফোন ধরে তানবীরের সঙ্গে রাজনীতি নিয়ে কথা বলা শুরু করলো। মেঘ ঘুম থেকে উঠে মায়ের রুম থেকে বের হতেই সোফায় আবির আর তানবীরকে দেখে মাথায় ভালোভাবে ওড়না দিয়ে মাথা নিচু করে চুপচাপ সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিল। তাকাবে না ভেবেও নিজেকে আটকাতে পারল না। সিঁড়ি থেকে তাকাল আবিরের দিকে। নজর পড়ে সোজা আবিরের ফোনে ওয়ালপেপারের দিকে। গতকাল ফোন চেক করার সময় ওয়ালপেপারে এই ছবিটা দেখছিলাম। সেখানে আবিরের গাল কান সহ মাথার একপাশে দেখা যাচ্ছিল। নিচু হয়ে কিছু করছিল। কল লিস্ট চেক করার তাগিদে ওয়ালপেপারের ছবিটা ভালোভাবে দেখতে পারিনি। তবে আজ আবিরের হাতে থাকা ফোনের ওয়ালপেপারটা স্পষ্ট দেখা যাচ্ছে। ছবিটাতে আবির ঝুঁকে আছে, এক হাতে কোনো মেয়ে হাতের আঙ্গুলগুলো ধরে রেখেছে। সেই সাথে আবির উষ্ঠদয় সেই হাতের উল্টো পিঠে ঠিক মাঝ বরাবর স্পর্শ করে আছে। সদ্য ঘুম থেকে ওঠা মেঘ ঘুম ঘুম চোখে ছবিটা দেখছে। বুকটা ছ্যাদ করে উঠল। নীরের দৃষ্টিতে তাকিয়ে রইল সেই ছবির দিকে, যে আবির ভাইকে ঘিরে রঙিন স্বপ্নে বিভোর ছিল। মেঘ সে আবিরের কোনো মেয়ের হাতে চুমু খাচ্ছে। ভাবতে মেঘের দম বন্ধ হয়ে আসছে। নিজের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে নিজের রুমে চলে গেল। চোখের সামনে থেকে সেই দৃশ্য যেন সরছেই না। গতকাল আবির ভাই বলছেন উনি বিবাহিত। মেঘ সে কথা বিশ্বাস করলেও পুরোপুরি করেনি। তবে আজ প্রমাণ পেয়েছে, তাই অবিশ্বাস করার কোনো অবসর নেই। কান্নারাও আজ বিশ্বাসঘাতকতা করছে। কাঁদতে চেয়েও কাঁদতে পারছে না, গলা আটকে আসছে কান্নায়। আজ পুরো টেবিল ফাঁকা, শুধু এক কোণে মেঘ বসে আছে। অনেকক্ষণ যাবতই মেঘ খাবার টেবিলে বসে অপেক্ষা করছে। আব্বু আর বড় আব্বুকে হোস্টেলের ব্যাপারে এটা কীভাবে বলবে সেটাই ভাবছে। স্যারের থেকে আনা হোস্টেলের ফর্মটা গত রাতেই পূরণ করে রেখেছে। এই বাড়িতে আর থাকবে না বলে মানসিক প্রস্তুতি নিয়েছে। আস্তে আস্তে সবাই খাবার টেবিলে উপস্থিত হলো। মেঘ সবার আগেই খাবার শেষ করে বসে আছে। কিভাবে বলবে এই সাহসটুকু হচ্ছে না। সামনে আবির বসা, এজন্য মূলত আরও বলছে না। আবির খাওয়া শেষ করে বেচিনের দিকে যেতে মেঘ বলল, আব্বু আমার একটা কথা বলার ছিল। বলো আম্মু। কিছু লাগবে তোমার? প্রতিদিনই বাসা থেকে ভার্সিটি পর্যন্ত যেতে অনেক সময় লেগে যায়। আঙ্কেলকেও আমার জন্য গাড়ি নিয়ে ঘণ্টাখানেক অপেক্ষা করতে হয়, তারপর যানজট পেরিয়ে আবার বাসায় ফিরতে হয়। এত জার্নি করে আমার খুব টায়ার্ড লাগে। পড়াশোনা হয় না ঠিক মতো, তাই বলছিলাম আমি হোস্টেলে সিট নেই, বান্ধবীদের সাথেই থাকবো। মাঝে মাঝে বাসায় এসে ঘুরে যাব। তানবীরের খাবার আটকে গেছে গলায়। চোখ বড় করে তাকিয়ে আছে মেঘের দিকে। তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো বেসিনের দিকে। আবির নেই। আতঙ্কিত হয়ে তানবীর ঢোক গিল। আবির ভাইয়া শুনিনি ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান দুজনই নীরব। মেঘ পুনরায় বলল, আমি স্যারের সঙ্গে কথা বলছি, ফর্ম পূরণ করেছি। আপনারা অনুমতি দিলেই আমি আজই ফর্ম জমা দেব। বলে মেঘ বাম হাতটা টেবিলের নিচ থেকে তুলল। হাতে হোস্টেলে সেই ফর্মটা। তানবীর কিছু বলতে যাবে তার আগে আবির টেবিলের অপর পাশে থেকে ফর্মটা নিয়ে এক টেনে ছিঁড়ে ফেলেছে। আচমকা আবিরকে দেখে আঁতকে ওঠে তানবীর। সে ভাবছিল আবির হয়তো চলে গেছে, কিন্তু আবির যে তার পিছনে দাঁড়িয়েছিল এটা তানবীর খেয়ালই করেনি। আবির রাগান্বিত কণ্ঠে চিৎকার করে উঠে, কোন সাহসে তুই হোস্টেলে যাওয়ার অনুমতি চাচ্ছিস? কে তোকে এত সাহস দিচ্ছে? যে বা যারা তোকে উস্কাচ্ছে তাদের বলে দিস সব কয়টাকে আত্মরা করে নিজের বাড়ি পাঠাবো। ঢাকা থেকে পড়াশোনা শেষ করতে হবে না। তোকে কিছু বলি না বলে যা ইচ্ছে তাই করবি, জেদ দেখালেই সব পেয়ে যাবি ভাবছিস? তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, পড়াশোনা করলে এই বাড়ি থেকে করতে হবে। বাড়ির বাইরে যেতে চাইলে পা দুটো ভেঙে ঘরে বসিয়ে রাখবো। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আবির
হচ্ছেটা কি? বাড়ির মেয়েদের সাথে উচ্চস্বরে কথা বলবা না, যাও এখান থেকে। আবির আগে কটমটো করতে করতে চলে যাচ্ছে আর বলছে, এরপর যদি কেউ অনুমতি দেন এর ফল খুব খারাপ হবে। গতকালের মিনহাজের বলা কথাগুলো বারবার মনে পড়ছে। ওদের উস্কানিতে মেঘ এসব করছে, এটা বুঝতে বাকি নেই আবিরের। এদিকে তানবীর কি বলতে বুঝতেই পারছে না। আবির এভাবে চিৎকার করলো, আব্বু বা বড় আব্বু কীভাবে রিয়াক্ট করবে এটা বুঝতে পারছে না। তারপর তানবীর বলল, প্রয়োজনে আমি তোকে বাইকে দিয়ে আসব। ক্লাস শেষে কল দিলে আবার গিয়ে নিয়ে আসব, তবু হোস্টেলে যেতে হবে না। মেঘ চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে, চোখ তুলে তাকাতে পারছে না। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, থাক, তোমার আর নিয়ে যেতে হবে না। তোমাদের দু ভাই বোনকে একসাথে যেতে দিব না, তারপর আবার বাইকে অ্যাক্সিডেন্ট করে রাস্তাঘাটে পড়ে থাকবা। নিজেরাও ব্যথা পাবা, সাথে আমার মেয়েটাও ব্যথা দেবা। দরকার হলে আমি আমার মেয়েকে নিয়ে যাব। পরিস্থিতি স্বাভাবিক করতে তানবীর ঠাট্টার স্বরে বলল, আপনি আমায় এত অবিশ্বাস করেন? বাইকারদের ওপর আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই, ভয় পাইয়েন না। আমার জীবন থাকতে আপনার মেয়ে আর আমার বোনের গায়ে একটা আঁচড়ও পড়তে দিব না আমি, এইটুকু বিশ্বাস রাখতে পারেন। মেঘ এবার ছলছল নয়নে তানবীরের দিকে তাকিয়েছে। তানবীর মেঘকে অনেক ভালোবাসে, এটা মেঘ বুঝতে পারে, কিন্তু আজ এত কনফিডেন্স নিয়ে আব্বুর সামনে এভাবে কথা বলছে দেখেই মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আচমকা আবিরের রুম থেকে কাঁচ ভাঙার শব্দ আসে। শব্দ শুনে মেঘ সেদিকে এক পলক তাকিয়ে তৎক্ষণাৎ সিঁড়ির দিকে ছুটে। তানবীরও খাবার রেখে বেসিনে হাত ধুতে যায়। রান্নাঘর থেকে মালিহা খান আর হালিমা খান আর্তনাদ করে ওঠেন। ইকবাল খান উঠে যেতে চাইলেই আলী আহমেদ খান আটকে দেন। গম্ভীর কণ্ঠে বলেন, ওটা ওদের ভাই বোনের ব্যাপার, ওদেরকে বুঝে নিতে দাও। বড়রা সেখানে উপস্থিত থাকলে বিষয়টা আরও খারাপ দিকে যাবে। মালিহা খান যেতে চাইলেও ওনাকেও আটকে দেন। মালিহা খান চিন্তিত কণ্ঠে বলেন, আবির যদি রেগে গিয়ে মেঘের গায়ে যদি হাত তোলে? তানবীর মাত্র কি বলল শুনলে না? বোনের গায়ে একটা আঁচড়ও পড়তে দিবে না। দেখিস তার দায়িত্ব কতটা পালন করতে পারে। এদিকে মেঘ অন্তহীন পায়ে ছুটে যায় আবিরের রুমে। দরজা থেকে তাকায় ভিতরে। আবির তাকে রুমে ঢুকতে নিষেধ করেছিল, তাই সরাসরি ঢুকতে পারছে না। দরজা থেকে উকি দিতে দেখে আবির বিছানায় একপাশে বসে আছে, দু হাঁটুর উপর দু হাত। ডান হাতে কয়েকটা জায়গায় ভাঙা কাচের টুকরো লেগে আছে, সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। মেঘ সব ভুলে রুমে ঢুকে চিৎকার করে ওঠে, এটা কি করেছেন আপনি? ড্রেসিং টেবিলের ঠিক মাঝ বরাবর আবির ঘুষিটা দিয়েছে। অর্ধেক কাজ ভেঙে পড়ে গেছে আর অর্ধেকটা এখনও লেগে আছে। মেঘ হাত থেকে কাজ ছুটাতে গেলে আবির নিজের হাত সরিয়ে নিয়ে রাগান্বিত কণ্ঠে বলে, ডোন্ট টাচ মি। মেঘ সেসব কথা কান্না দিয়ে আবার এগিয়ে যায় আবিরের কাছে। দ্বিতীয়বারের মতো হাত ধরতে গেলে আবির 4 গুণ ভারী কণ্ঠে চিৎকার করে ওঠে, বললাম তো ছুবি না আমায়, বলে পাশের টেবিলে থাকা কাঁচের গ্লাস ছুঁড়ে মারে ড্রেসিং টেবিলের দিকে। এই দৃশ্য দেখে মেঘ আতঙ্কিত 2 কদম পিছিয়ে যায়। ভয়ে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে, দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না। ড্রেসিং টেবিলের বাকি অর্ধেক কাচের সাথে গ্লাসে ভাঙা টুকরোতে ফ্লোরে পড়ে গেছে। মেঘ কপালে কুঁচকে তাকিয়ে আছে আবিরের হাতের দিকে। কাচের টুকরোগুলো এখনও হাতে ঢুকে আছে, খোলার চেষ্টা করছে না। ফ্লোরে লাল টকটকে রং ভেসে যাচ্ছে। ভয়ে মেঘের গলায় শুকিয়ে কাঠ হয়ে গেছে। এমন সময় তানবীর রুমে ঢুকে আবিরের কাছে যেতেই আবির রাগী স্বরে বলল, তানবীর, তোর বোনকে এখান থেকে যেতে বল। তানবীর স্বাভাবিক কণ্ঠে মেঘকে বলো, তুই রুমে যা। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলো, ওনার হাতে কাজ, আমি দেখছি, তুই যা প্লিজ। মেঘ রুম থেকে বেরিয়ে যাচ্ছে। যেতে যেতে বেশ কয়েকবার তাকিয়েছে, চোখ ছলছল করছে। সামান্য হোস্টেলে যাওয়ার কথাতেই আবির ভাই এভাবে রিয়াক্ট করেছে মেঘ ভাবতেই পারেনি। আজ ভার্সিটিতে যায়নি। মিনহাজ, সাদিয়া, মিষ্টি অনেকবার কল দিয়েছে, কলও রিসিভ করেনি। তানবীর আবিরের হাত পরিষ্কার করে একজন ডাক্তার এনে ব্যান্ডেজ করিয়ে দিয়েছে। মেঘ সারাদিনে রুম থেকে বের হয়নি। সন্ধ্যার পর তানবীর মেঘের রুমে আসছে। তানবীর, ভাইয়াকে দেখতে গিয়েছিলি?
মেঘ না, উনি বারণ করেছে যেতে। তানভীর তখন তো রাগে বারণ করেছে, একবার গিয়ে দেখে আসিস। মেঘ আমি যাব না। তানভীর কেন? মেঘ উনি আমায় ওনার রুমে যেতে বারণ করেছে, ওনাকে ছুতে নিষেধ করেছে। আমি কেন যাব ওনাকে দেখতে? তানভীর এত রাগ এত জেদ ভালো না বুনু। মেঘ আমাকে বলছো কেন? রাগ জেদ ভালো না এগুলো, তোমার ভাইয়াকে বলো গিয়ে। তানভীর উঠে যেতে যেতে তপ্ত স্বরে বলল, থাক তোদের রাগ নিয়ে, আমি কি? মেঘ মিহি কণ্ঠে ডাকলো, ভাইয়া কি? একটা কথা জিজ্ঞেস করি, কর। আবির ভাইয়ে কি বিবাহিত? তানভীর ভুঁড়ি কুঁচকে প্রশ্ন করে, তোকে কে বলেছে? আবির ভাই। ভাইয়া তোকে এ কথা বলেছে? হ্যাঁ, ভাইয়া তোকে বলেছে? ঠিক আমাকে না, মালা আপুকে মেসেজে বলেছে। পরে আমি জিজ্ঞেস করেছি, তখন বলেছে হ্যাঁ বিবাহিত। ও আচ্ছা, মালা ভাইয়াকে অনেক দিন যাবৎ ডিস্টার্ব করে, পিছু ছুটাতে বাধ্য হয়ে হয়তো বিবাহিত বলেছে। আমাকেও তো বলেছে। আমি কি ওনাকে ডিস্টার্ব করি নাকি? ধুর পাগলি, তোকে তো মজা করে বলেছে। আর বাচ্চা? তানভীর কপালকুটি আহমকের মতো প্রশ্ন করলো, কিসের বাচ্চা? উনি যে বলো ওনার একটা বাচ্চা আছে। হায় আল্লাহ, ভাইয়া বলেছে আর তুই বিশ্বাস করে ফেলছিস? তোর সাথে ফাজলামো করেছে পাগল। এসব চিন্তা বাদ দিয়ে ভাইয়াকে দেখে আসিস। তানভীর চলে গেছে। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, কিন্তু মনের ভেতর অস্বস্তি কাটল না। আবির ভাইয়ের ফোনের ওয়ালপেপারে বারবার চোখে ভাসছে, যদি বিবাহিত না হন তবে ওই ছবিতে মেয়েটাকে। আগেও একবার আবির ভাইয়ের ওয়ালপেপারে একটা মেয়ের ছবি ছিল, ওই মেয়েই বাকে। অনেকক্ষণ ভাবনা চিন্তা করে অবশেষে আবিরের রুমের সামনে আসলো। দরজা দাঁড়িয়ে চেয়ে আছে, আবির ঘুমাচ্ছে তাই ভিতরে ঢুকছে না। এক দৃষ্টিতে চেয়ে আবিরকে দেখছে। এত রাগ, অভিমান, ক্ষোভ সব কিছুর পরে ওনার প্রতি এক অন্যরকম টান কাজ করে। এই অনুভূতি পৃথিবীর সব অনুভূতিকে হার মানাবে। 10 মিনিট পর আবির সজাগ হয়েছে। দরজা মেঘকে দেখে আস্তে করে বলল, ভেতরে আয়। পুরুষালিত কণ্ঠে মস্তিষ্ক পৌঁছাতে মেঘের ঘোর কেটে যায়। ধীর পায়ে রুমে ঢুকে দাঁড়িয়ে আছে দেখে আবির বসতে বলল। মেঘ চেয়ারে বসতে গেলেই আবির বিছানার পাশে দেখিয়ে বলল, এখানে বস। মেঘও আবিরের কথা মতো আবিরের মাথার কাছে বসলো। দুজনে বেশ খানিকটা সময় নীরবতা পালন করলো। অবশেষে মেঘ নমনীয় কণ্ঠে জিজ্ঞেস করলো, হাতে কি ব্যথা আছে? কম। ওষুধ খেয়েছেন? না। কেন? এমনি, ইচ্ছে হয়নি। ওষুধ খেতে কি কারো ইচ্ছে হয়? কি জানি। আপনি তো এমন ছিলেন না, এমন হচ্ছেন কেন? কেমন হচ্ছি? ভণ্ড। মনে হয় তোর ছোঁয়া লেগেই হতেছি। ইস, আমি মোটেও ভণ্ড না। মাঝে মাঝে একটু ভণ্ডামি করিস আর কি। আবির ভাইয়ের মায়াবী কণ্ঠে শুনে মেঘের সব অভিমান গলে গেল। মুখ গোমরা করে ডাকলো, আবির ভাই। আবির দৃষ্টি সরাসরি মেঘের চোখে পড়ে। চাওয়াচাই হয় দুজনের। এবার আবির না বলে ভুরু জোড়া পরপর দুবার নাচালো। আবিরের এমন কাণ্ডে মেঘ নিঃশব্দে হেসে মাথা নিচু করে ফেলল। আবির ভাইয়ের এমন চাউনি প্রতিবার মেঘকে লজ্জা আড়ষ্ট করে। আবির মোলায়েম কণ্ঠে শোধালো, কিছু বলবি? মেঘ উপর নিচ মাথা নাড়ে। আবির বলল, বল। আপনি কি সত্যি বিবাহিত? হয়তো। বাচ্চা প্ল্যানিং করব ভাবছি। মানে কি এসবের? বিয়ে করছি, বাচ্চা প্ল্যানিং করব না? কাল যে বলেন বাচ্চা আছে, ওটা তো কল্পনায়। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ফাইজলামি বন্ধ করুন। ভাইয়া বলেছে আপনার বউ বাচ্চা কিচ্ছু নাই। না, হতে পারে না। আমার বউ আছে, কল্পনা বাচ্চাও আছে। আরেকটা প্ল্যান করব ভাবছি। ফাজলামো বাদ দিন, সত্যি করে বলুন প্লিজ। আচ্ছা, তুই না আমায় বিশ্বাস করিস না, তাহলে একথা চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলেছিস কিভাবে? তার মানে ভাইয়া যা বলছে তাই সত্যি? আল্লাহ জানেন। আবিরের ওয়ালপেপারের ছবিটা ভেবে মেঘ পুনরায় ডাকে, আবির ভাই। আপনার ওয়ালপেপারের ছবিটা কার? আমার কেন? আপনার তো জানি, কিন্তু মেয়েটাকে। মেয়েটা আসলো কোথা থেকে? আমি দেখেছি। আবির পাশ থেকে ফোন নিয়ে লক খুলে মেঘের দিকে ধরল। ছবিটা আবিরের ঝুঁকে জুতা ফিতা বাঁধছিল। আবিরের থেকে কিছুটা দূরে একটা ছেলে একটা মেয়ের হাতে চুমু খাচ্ছে। ওয়ালপেপারটা দূর থেকে দেখলে মনে হয় আবিরই মেয়েটাকে হাতে চুমু খাচ্ছে। মেঘ ছবিটা দেখে আবিরের দিকে ফোন নিয়ে বলল, ওয়ালপেপারে দেওয়ার মতো আর ছবি নেই আপনার? আছে। এটা চেঞ্জ করবেন? ওকে ম্যাম। মেঘ নিশ্চুপ। নিজের পচা
চিন্তা ভাবনার জন্য লজ্জা মাথা নিচু করে বসে আছে। আবির মূল্যায়ন কণ্ঠে বলল, আসছিস যখন একটা কাজ কর। কি? ওইখানে তেল আছে, আমার চুলে তেল দিয়ে দে। আমি? তো কে? আমার যে বউ আছে সেটা তো তুই মানছিস না, এখন দিয়ে দে তেল। আপনাকে ছুতে নিষেধ করেছিলেন, হয়তো ভুলে গেছেন। চুলে তেল দিলে তো স্পর্শ করতে হবে। ও আচ্ছা, তার মানে ছুবি না বলে মন স্থির করে ফেলেছিস? জি। এত জেদ কোথায় থাকে তোর? জানি না। আবির বাম হাতে মেঘে ডান হাত টেনে নিজের কপালের উপর রেখে বলল, দেখ গায়ে কত জ্বর, মাথা ব্যথা, তাকাতে পারছি না। তারপর তুই যদি জেদ করে থাকিস, আমার কিছু বলার নেই। মেঘ তাড়াতাড়ি গিয়ে তেলের বোতলটা নিয়ে আসে। এতক্ষণ গা ছুঁয়নি বলে জ্বরের মাত্রা বুঝতে পারেনি। অল্প অল্প করে তেলে হাত দিয়ে আবিরের চুল ম্যাসেজ করে দিচ্ছে। আবির অপলক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক। মেঘের নজর পড়েছে। মেঘের হালকা ধমকের স্বর বলল, মাথা না ব্যথা? চোখ খুলে রেখেছেন কেন? আবির সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলেছে। মেঘ বেশ খানিকক্ষণ চুলে ম্যাসেজ করে মাথা টিপে দিয়েছে। চোখ বন্ধ রাখতে রাখতে আবির কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। মেঘ 10 মিনিট চুপচাপ বসে রইল। কি করবে বুঝতে পারে না। ভাবলো রুমে চলে যাবে। যেই না উঠে যাবে অমনি আবির কাঁধ হয়ে মেঘের হাত জড়িয়ে ধরল। আবির জ্বরের ঘোরে বিড়বিড় করতেছে, তুই যাস না প্লিজ। মেঘ দুবার আবিরকে ডাকে, কিন্তু আবির গভীর ঘুমে তলিয়ে আছে। জ্বর বাড়তেছে, জলপট্টি দিবে যে তার ব্যবস্থা নেই। আবির হাত আঁকড়ে ধরা উঠতেও পারছে না। আবিরের মাথায় হাত বুলাচ্ছে, আবিরকে ডাকছে, কিন্তু আবিরের কোনো সাড়া নেই। কপাল, গলা, হাত দিয়ে মেঘ বারবার জ্বর পরীক্ষা করছে। দিশা বিশা না পেয়ে মেঘ নিজের গাল আবিরের কপালের সঙ্গে মিশিয়ে রেখেছে, যেন গায়ের কিছুটা হলে মেঘের শরীরে চলে আসে। মেঘের নিজের গাল আবিরের কপালে চেপে ধরে ঠিকই, কিন্তু হৃদয়ের তোলপাড় ক্রমাগতই সামলাতে পারছে না। আবিরের গা থেকে আসা তীব্র ঝাঁঝালো গন্ধ মেঘের নাক দিয়ে ঢুকে সোজা স্নায়ুতন্ত্রে কম্পিত হচ্ছে। মেঘের নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঘন ঘন শ্বাস ছাড়ছে, যে আবিরে নাকে মুখে পড়ছে। নিজেকে সংযত করতে না পেরে মেঘ তৎক্ষণাৎ উঠে বসেছে। বুকটা অসহনীয় পর্যায়ে কম্পিত হচ্ছে। ফিনফিন করে কাঁপছে ঠোঁট। হাত ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু সম্ভব হচ্ছে না। এদিকে আবিরের জ্বর কমছে না, বরং ক্রমাগত বেড়েই চলছে। মেঘ যে নিচে গিয়ে বড় আম্মুকে ডাকবে, এই সুযোগটাও পাচ্ছে না। মেঘের ফোনের রুমে রেখে আসছিল। আবিরের ফোনে লক খুলতে পারছে না। আবিরের জ্বর বাড়তেছে দেখে ধুরু ধুরু কাঁপছে বুক, চোখ মুখে চিন্তার ছাপ। আবিরের আকস্মাৎ কাণ্ডে মেঘের নিঃশ্বাস আটকে গেছে, স্তব্ধ হয়ে গেছে, আঁখি জোড়া প্রশস্ত হয়ে গেছে। এই বুঝি কোটর ছেড়ে বেরিয়ে আসবে। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে হৃদয়ের স্পন্দ থেমে গেছে। জ্বরের ঘরে আবির বালিশ থেকে সরে মেঘের উরুতে শুয়েছে। এক হাতে মেঘের কোমরে আঁকড়ে ধরেছে। আবিরের মুখ ঠিক মেঘের উদরের সঙ্গে মিশে আছে। আবিরের উষ্ণ শ্বাস জামা ভেদ করে মেঘের নমনীয় উদর স্পর্শ করছে। এতেই মেঘ পাথর বনে গেছে। অনেকটা সময় নিঃশ্বাস আটকে ছিল, শেষ পর্যায়ে ভিতরে আটকানো নিঃশ্বাসটা খুব জোরে ছাড়ে। বক্ষপিঞ্জরে আবদ্ধ পাখিটা এই বুঝি উড়ে যাচ্ছে। আবিরের এক একটা নিঃশ্বাস মেঘের উদর স্পর্শ করছে, আর মেঘের ছোট্ট দেহ প্রতিবারই কম্পিত হচ্ছে। কাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত আচরণ মেঘ পুরো হতভম্ব হয়ে গেছে। কিছু সময় ব্যবধানে শ্বাসনালীতে তুফান শুরু হয়ে গেছে। গলা শুকিয়ে কাঠ, বারবার ঢোক গিলছে। অবিরত কাঁপছে দুহাত। আবিরের জ্বরের ঘোরে মেঘকে আরও শক্ত করে জড়িয়ে ধরছে। এমন কল্পনা অতীত কাণ্ডে মেঘ হৃদয়স্পন্দে মাত্রা বেড়ে আকাশ ছোঁয়ার পথে। জানলা দিয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস মেঘের কানে ঢুকছে। বাতাসরা যেন মেঘের কানে কানে বলছে, তুই তো আবির ভাইয়ের প্রণয়ে অনলে পুড়তেই চাস, তবে কিসে এত অভিসংখ্যা? মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আবিরের গায়ে জ্বরের তাপে মেঘে পেট পুরো গরম হয়ে গেছে। জ্বরের ঘরে আবির আবোল তাবোল বলা শুরু করেছে। দীর্ঘ সময় পর মেঘ নিজের কাপা হাতে আবিরের মাথা আলতোভাবে স্পর্শ করেছে। গলা খাকিয়ে দিয়ে কোমল কণ্ঠে ডাকলো, আবির ভাই। আবির উত্তর দেওয়া অবস্থাতে নেই। ঘোরের মধ্যে কী সব বলে যাচ্ছে মেঘ।
কান পেতে শুনছে, বুঝতে চেষ্টা করছে আবির কি বলছে। সব কথা বুঝতে না পারলেও শেষটুকু শুধু বুঝতে পেরেছে, আমি মারা গেলে তুই কাঁদিস না প্লিজ। আবিরের এমন কথা শুনে মেঘ আবিরের মাথা দুহাতে শক্ত করে আঁকড়ে ধরে আর্তনাদ করে ওঠে। এমন কথা বলবেন না প্লিজ, কিছু হবে না আপনার, ঠিক হয়ে যাবেন, আপনার কিচ্ছু হতে দেব না আমি। বেশ খানিকক্ষণ পর মেঘে আবিরকে রেখে দৌড়ে নিচে নামলো। ততক্ষণে বাড়ির সবাই শুয়ে পড়েছে। শীতের রাতে তাই সবাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে। বড় আম্মুকে ডাকতে গিয়েও থেমে গেল। বড় আম্মু অসুস্থ। আবির ভাইয়ের অবস্থা দেখলে বড় আম্মুর শরীর আরও খারাপ হবে এই ভেবে আর ডাকেনি। ছুটে গিয়ে তানবীরের রুমে। তানবীর বাসায় নেই। মেঘ নিজের রুম থেকে ওষুধ আর ফোনটা নিয়ে তানবীরকে কল করতে করতে তানবীরের রুমে গেল। তানবীরকে আবিরের অবস্থা জানিয়ে তাড়াতাড়ি বলেছে। অনেকক্ষণ ডাকার পর আবিরের একটু হুঁশ আসছে। মেঘ কোনো রকম আবিরকে উঠিয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। আবির চোখ বন্ধ করে শুয়ে আছে। মেঘ আবিরের কপালে জলপট্টি দিয়ে দিচ্ছে। আবির বেশ খানিকটা সময় নিস্তব্ধ হয়ে পড়ে রইল। জ্বরের মাথায় উঠে গেছে। মেঘ জলপট্টি দিচ্ছে আর সরাচ্ছে। কপালের তাপে কয়েক মুহূর্তেই জলপট্টি গরম হয়ে যায়, তাই বারবার পাল্টাচ্ছ হচ্ছে। প্রায় 1 ঘন্টা পর আবির হঠাৎই চোখ মেলল। জ্বর কিছুটা কমেছে, তাই হুঁশ ফিরেছে। সরাসরি মেঘের চোখের দিকে তাকালো। শৈল উত্তাপে চোখ লাল হয়ে গেছে। মেঘ জলপট্টি দিতে দিতে শুধালো, শরীর কি বেশি খারাপ লাগছে? আবির মলিন হাসল। মেঘ পুনরায় প্রশ্ন করল, কি হয়েছে? কিছু না, আর জলপট্টি দিতে হবে না, অনেক রাত হয়েছে, ঘুমাতে যা। আপনি চুপ করে থাকুন প্লিজ। আবিরের হাসি ঠোঁট থেকে সরছেই না, বরং ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে আবিরের উষ্ঠদয়। মনে মনে মেঘকে নিয়ে রঙিন স্বপ্নের দুনিয়ায় পাড়ি জমিয়েছে। মেঘ এমনভাবে আবিরের যত্ন নিচ্ছে ঠিক যেন ঘরের বউ। আবির জ্বরের ঘরে মেঘের চিন্তায় বিভোর হয়ে আছে। আবির নেশাক্ত দৃষ্টি দেখে মেঘ জিজ্ঞেস করল, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? জ্বরের কারণে আটকে আটকে বলে, বলতে তো চাই, বলুন। না থাক, কিছু না, বলুন। বাদ দে, জলপট্টি দিতে হবে না, একটু শান্ত হয়ে বস। হাতে নাড়াচাড়া করছিস, পরে হাত ব্যথা করবে। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, আমার হাত ব্যথার চিন্তা আপনাকে করতে হবে না, নিজের হাত নিয়ে ভাবুন, আমার হাত ঠিক হয়ে যাবে। মেঘ হঠাৎই মায়াবী দৃষ্টিতে আবিরের চোখের দিকে তাকিয়েছে। মেঘের দু চোখ ছলছল করছে। বুকে চাপা পড়া কষ্ট ভেতরটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আবিরের নজর ঠিক মেঘের চোখ বরাবর। অষ্টদশী মায়াবী দৃষ্টি আবিরের বুকে ধিম ধিম কম্পনের কারণ। অনুভূতি লুকাতে অসক্ষম। জ্বরের কারণে আবিরের হৃদয় ব্যাকুলতা স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ আবিরের চুল হাত বুলাতে বুলাতে কোমল কণ্ঠে বলো, আপনি এমন কেন করেন? আবির ঘৃণ্য চোখে প্রশ্ন করে, কেমন করি? নিজেকে এত আঘাত করেন কেন? সকালে বাবা হাত না কাটলেও তো এখন জ্বরটা উঠতো না। রাগ কন্ট্রোল করতে পারি না, এতে আমার কি দোষ? এত বড় ছেলে হয়ে রাগ কন্ট্রোল করতে পারে না, আবার আমায় জেদ কমাতে বলেন। তোর জেদটা কমালেই আমার রাগটা কমে যাবে। কিভাবে? তা তো এখন বলবো না, জ্বর তো এখন কমেছে। তুই বরং রুমে চলে যা। তাড়িয়ে দিচ্ছেন কেন? তাড়াচ্ছি না, শীতের রাতে এমনিতে ঠান্ডা অনেক, তার মধ্যে এই রাতে তুই আমার রুমে। আজব তো, এত রাতে কি আমি শুধু শুধু আপনার রুমে আসছি নাকি? ভাইয়া বলছিল বলে আসছি, আর আমি না আসলে তো জানতামই না যে আপনি জ্বরে পড়ে আছেন। ওষুধ পর্যন্ত খাননি, ওষুধটা খেয়েছেন বলে জ্বরটা একটু কমেছে। তাছাড়া আমি তো নিচে গিয়েছিলাম, বড় আম্মু আব্বু সবাই ঘুম ছিল, তাই ডাকিনি। ভাইয়াকে কল দিয়ে বলেছি ভাইয়া আসতেছে। বাসায় কি অসুস্থ হলে কি দেখা যাবে না? আচ্ছা বাবা, সরি, আর কিচ্ছু বলবো না তোকে। কিছু বলতে হবে না, কি খাবেন সেটা বলুন, খাবার নিয়ে আসি। কিছু খাবো না, মাথায় প্রচণ্ড ব্যথা করছে। তুই শুধু মাথায় হাত বুলিয়ে দে, তাহলেই হবে। মেঘ আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একসময় আবির ভাইয়ের চুলে হাত দেওয়ার কত ইচ্ছে ছিল, কতই না বাহানা খুঁজেছে, কিন্তু সাহস করে ছুঁতেও পারত না। আজ আবির ভাই নিজেই সেই অধিকার দিয়েছে। মেঘ আবিরের মলিন চেহারা তাকে ঈষৎ হাসল। আবিরের চোখ বন্ধ। মেঘ একদৃষ্টিতে আবিরের মুখের পানে চেয়ে আছে। এই শ্যামবর্ণের পুরুষ যে অষ্টদশীর মনের রাজ্যে একমাত্র রাজকুমার, যাকে নিয়ে রোজ রাতে স্বপ্নের দেশে পাড়ি জমায়, কল্পনায় ঘুরে বেড়ায় দেশ থেকে দেশান্তরে। অষ্টদশীর
মণিকোঠায় একমাত্র আবির ভাইয়ের বসবাস। তখনই তানবীর রুমে ঢুকে। আবির ঘুমাচ্ছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে মাথায় হাত বুলাচ্ছে। তানবীর হুট করে রুমে প্রবেশ করে দৃশ্য দেখে হকচকে উঠল। রুম থেকে বেরিয়ে যাবে নাকি ঢুকবে বুঝতে পারছে না। তানবীর আস্তে করে গলা খাকিয়ে দিয়ে মেঘ আতকে উঠে আবিরের থেকে কিছুটা দূরে সরে বসে। তানবীর কাছাকাছি এসে জিজ্ঞেস করল, ভাইয়ার জ্বর কি কমেছে? মেঘ ছোট করে বলল, অনেকটা কমেছে। তানবীর আবিরের কপালে আর গলায় হাত রেখে জ্বরের মাত্রা বোঝানোর চেষ্টা করলো। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, তুই আর কিছুক্ষণ বস, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। তানবীর রুম থেকে বের হতে হতে মুচকি হাসল। সে এটাই চাইছিল। সকাল থেকে সারাদিন আবিরকে বুঝিয়ে মাথা ঠান্ডা করেছে। মিনহাজের প্রতি যতটা না ক্ষোভ, তার চেয়ে বেশি রাগ উঠেছে মেঘের প্রতি। আবির যেখানে আব্বু আম্মু চাচা চাচিদের সামনে নিজেকে সংযত রাখার চেষ্টা করে, মেঘ সেখানে হুট করে সবার সামনে বাড়ি ছাড়ার কথা বলে ফেলেছে। আবির মন প্রাণ দিয়ে চেষ্টা করেছে সম্পর্ক ঠিক করতে, অন্যদিকে মেঘ কিছু মানুষের উস্কানিতে সেটা ভাঙতে চাইছে। এজন্য মূলত আবিরের রাগ কন্ট্রোলের বাইরে চলে গেছে আর আব্বু চাচু সামনে যা তা বলে ফেলেছে। আবির নিজেও ভেবে পাচ্ছে না আব্বু চাচু এই ঘটনা কিভাবে নিয়েছে বা এর পরিণাম কি হতে চলছে। মেঘের ভুল আর অন্যায়গুলো তানবীর খুব সুন্দর করে ঢাকার চেষ্টা করেছে। আবিরের মাথা ঠান্ডা করতে তানবীর শেষ পর্যন্ত হুমকিও দিয়েছে, যদি মেঘের সঙ্গে ঠিকঠাক মতো কথা না বলো তাহলে সে নিজেও মেঘকে নিয়ে হোস্টেলে দিয়ে আসবে। এক প্রকার বাধ্য হয়ে আবির সত্য মেনে নিয়েছে। শত রাগের পরও মেঘকে না দেখে আবির থাকতে পারবে না। গত 7 বছর অনেক কষ্ট নিজেকে আবেগকে নিয়ন্ত্রণ করে রেখেছে। আর সম্ভব না। এখন কয়েক ঘন্টা মেঘকে না দেখলেও ছটফট করতে থাকে। বাসায় থাকলে কারণে অকারণে বারবার নিচে আসে, যেন মেঘকে এক পলক দেখতে পায়। তানবীর রুমে চলে গেছে। মেঘ খানিকটার সময় মাথা নিচু করে বসে রইল, নির্লজ্জর মতো আবির ভাইকে দেখছিল। এটা ভাইয়া দেখে ফেলছে ভেবে লজ্জায় মুখ তুলতে পারছে না। আবির ঘুমের মধ্যে পাশ ফিরতেই বালিশের ওপর রাখা মেঘের হাত আবিরের গালে স্পর্শ করে। আবিরের গালে খোঁচা খোঁচা দাড়ি স্পর্শে মেঘে গাত্রে শিহর জাগে। শিরায় উপশিরায় তুফান শুরু হয়ে গেছে। হুটহাট আবির ভাইয়ের অনাকাঙ্ক্ষিত স্পর্শ মেঘের হৃদয়ে প্রেমানুভূতি জাগ্রত করে। হাত সরিয়ে মুগ্ধ আঁকিতে তাকিয়ে রইল আবিরের অন্য পাশের গালে। আবির কখনো ক্লিন শেভ করে না, ছোট করে কেটে রাখে দাড়ি। সপ্তাহখানেক আগে হয়তো কেটেছিল, এখন কিছুটা বড় হয়েছে। খোঁচা খোঁচা দাড়ি সহ গালটা মেঘকে টানছে। আবির ভাইয়ের প্রতি তীব্র প্রেমানুভূতি, মুগ্ধতা পরিপূর্ণ গাল মেঘের হৃদয়ের সমস্ত প্রাচীন ভেঙে দিচ্ছে। ইহজগৎ আবির ভাইয়ের গাল ব্যতীত আপাতত আর কোনো দিকেই তাকাতে পারছে না। মেঘ আস্তে করে আবির ভাইকে ডাকল, কিন্তু সাড়া নেই। সকালের ঘটনা, শরীর থেকে অনেকটাই রক্ত বেরিয়ে গেছে। তাছাড়া কিছুক্ষণে দৌড়াদৌড়িতে আবিরের শরীরও বেশ দুর্বল। ঠিকমতো খায় না, নিজের যত্ন নেয় না, তার উপরে জ্বর। সব মিলিয়ে ক্লান্তিতে বরাবর চোখ বন্ধ হয়ে আসছে। তাছাড়া প্রিয়সীর সঙ্গ পেয়ে আবিরের হৃদয় প্রশান্তিতে ভরে গেছে। মেঘ মাথায় হাত বুলিয়ে দেওয়ার আবিরের মনে হচ্ছিল ইহজগৎ আর কিছুই প্রয়োজন নেই তার। এভাবেই তার স্পর্শকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবে সে। আবিরের সারা শব্দ না পেলে মেঘ তৃতীয়বার ডাকে, কিন্তু আবির গভীর ঘুমে তলিয়ে আছে। মেঘ ধীর ধীর বিছানা থেকে নেমে আবিরের গালে টুক করে কিস করে রুম থেকে ছুটে পালায় ব্যালকনিতে যেতে। আর একটুর জন্য তানবীরের সঙ্গে ধাক্কা লাগতে যাচ্ছিল। তানবীর সামনে থেকে সরে কিছুটা তপ্ত স্বরে প্রশ্ন করল, এভাবে ছুটছিস কেন? কি হয়েছে? কিছু না বলেই মেঘ নিজের রুমে চলে গেছে। তানবীর আবিরের রুমে ঢুকতেই দেখে আবিরের গালে হাত দিয়ে হাঁ করে তাকিয়ে আছে। তানবীরকে ঢুকতে দেখে আবির তৎক্ষণাৎ হাত সরিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। তানবীর ঠাট্টা স্বরে বলে, আমি কি অসময়ে চলে আসলাম? আবির নিঃশব্দে হেসে লেপের নিচে মুখ লুকিয়েছে। তানবীর হাসতে হাসতে বলল, নববধূ এত লজ্জা পাবে না, তুমি যতটা লজ্জা পাচ্ছ। সমস্যা নেই, আমি কিছু বুঝি নাই। চিল। আবির লেপের নিচ থেকে মুখ তুলে গম্ভীর কণ্ঠে বলল, তুই বুঝলেই বা কি? আমি কি অবৈধ কিছু করছি নাকি? না, একদমই না।
তানভীর একটু থেমে সিরিয়াস মোডে বলল, থ্যাঙ্কস ভাইয়া, বিশ্বাস করো তোমাদের দুজনকে হাসি খুশি দেখলে আমার সব দূর হয়ে যায়। সবসময় এভাবেই থেকো প্লিজ। ভাইরে এভাবে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করা কষ্ট হয়ে যাবে। তোর বোনের যন্ত্রণায় আমি কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবো। তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তারপরও কোনো অঘটন ঘটলে সমস্যা নেই, আমি সামলে নিব। তানভীর খানিকক্ষণ চুপ থেকে পুনরায় বলল, হাতের কি অবস্থা? ব্যথা আছে? আছে, একটু কম। তুমি জানো তোমার নিজের দোষেই আজ তোমার এই অবস্থা। আমি আবার কি করলাম? তোমার কিছুদিনের আচরণ এমনিতে বুনো মেজাজ বিগড়েছিল, তার মধ্যে তুমি বিবাহিত এর কথা কেন বলতে গেছিলা? তার উপর তুমি নাকি এক বাচ্চার বাপ, এসব বলেছিলে কেন? এজন্যই জিততে হোস্টেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমি কি করব, ওই দিন ফোনটা রেখে জাস্ট একটু রুমে গেছি আর আসছি, এর মধ্যে তোর বোন আমার ফোন চেক করে ফেলছে, মালাকে পাঠানো মেসেজ দেখছে। কতটুকু পড়তে পারছে জানি না, তাছাড়া ওয়ালপেপারে যে তোর বোনের সঙ্গে ছবি দেওয়া, ওই ছবিটা নিশ্চয় দেখেছে। এইটুকু কি দেখেছে তা বোঝার জন্য বউ আর বাচ্চার কথা বলেছি। তোর বোনের রিয়াকশন দেখে বুঝতে ওয়ালপেপারটা সে ভালোভাবে খেয়ালই করেনি। কিন্তু পরদিন তুই আর আমি যখন সোফায় বসেছিলাম, তখন তোর বোন সিঁড়ি থেকে আবারও আমার ফোনের ওয়ালপেপারটা দেখছিল। বউ বাচ্চা ব্যাপারটা বিশ্বাস করুক আর না করুক, ওয়ালপেপারে দেখছে মানে ও আর কোনোভাবেই কিছু বিশ্বাস করতে পারতো না। তাই বাধ্য হয়ে আমার ছবি দিয়ে আরেকটা ছবি এডিট করাতে হয়েছে। ওই ছবিটা ওয়ালপেপারে দিয়েছি যাতে তোর বোন ভুল না বুঝে। ভাগ্য ভালো দূর থেকে তোর বোন ওয়ালপেপারটা ঠিকঠাক মতো দেখেনি, না হয় শিওর বুঝে যেত এটা এডিট করা ছবি। তানভীর হাসতে হাসতে আবিরের ওপর গড়িয়ে পড়ছে। তানভীরের অট্ট হাসি দেখে আবিরের ভুরু যুগল কুঁচকে আসে, কণ্ঠ খাত নামিয়ে হুঙ্কার দেয়, পাগলের মতো হাসছিস কেন? তানভীরের হাসি থামছেই না। হাসতে হাসতে কোনো মতো বলল, আমার বোনকে এত ভয় পাও? ভয় তো পেতেই হবে, একমাত্র বউ বলে কথা। ও মানে কি না জানি না, আমি তো ওকে আমার বউ মানি। আমার মতে পৃথিবীর 90% বিবাহিত পুরুষই তাদের বউকে ভয় পায়। পৃথিবীর বুকে রাজ করা পুরুষরাও তার বউয়ের সামনে নাথিং। এর একটাই কারণ, বউয়ের প্রতি প্রবল ভালোবাসা। আর বাকি যে 10% পুরুষ আছে তারা বউয়ের ভালোবাসে না। পছন্দ তো একজনকে করিস, দেখবি রাজনীতির ক্ষমতা দাপট তার সামনে কিছুই না। আবিরের হাসি থেমে গেছে। সত্যি তাই, বন্যার প্রতি যবে থেকে ইমোশনাল কাজ করছে তবে থেকে নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করার চেষ্টা করছে তানভীর। কেন করছে সে নিজেও জানে না। দুদিন কেটে গেছে, মেঘেই দুদিন ক্লাসে যায়নি, কারোর সাথে যোগাযোগও করেনি। মিনহাজ কম করে হলেও 50 বার কল করেছে, সাদিয়া, মিষ্টি, তামিম কল করেছে, কিন্তু মেঘ কারো ফোন ধরেনি। রাগ তার নিজের প্রতি, ওদের উস্কানিতে নিজে গলে যাওয়া একদমই উচিত হয়নি। আজ ভার্সিটিতে আসছে অনেক দিন পর, বন্যাও আজ ক্লাসে আসছে। বন্যাকে দেখে মেঘ জড়িয়ে ধরেছে। ক্লাস শেষ হতেই সকলে এক জায়গায় জড়ো হয়েছে। মিনহাজ, কিরে এতগুলো কল দিলাম ধরিসনি কেন? মিষ্টি, তোকে কতগুলো কল মেসেজ দিলাম, কোথাও নিখোঁজ হয়ে গেছিলি? মেঘ, কোথাও না। বন্যা, কী রে, কী হয়েছে? কোনো সমস্যা? মেঘ, আমার জীবনটা সমস্যায় ভরপুর। বন্যা, হয়েছে কি বলতো? মেঘ, আমি ভেবেছিলাম হোস্টেলে শিফট হব। ওরা সবাই বলতেছিল হোস্টেলে আসলে ভালো হবে, তাই ফর্ম নিয়ে গিয়েছিলাম। ফর্ম পূরণ করে পরদিন আব্বু আর বড় আব্বুকে বলছি। ওনারা কিছু বলার আগেই আবির ভাই ফর্ম ছিঁড়ে চিল্লাচিল্লি শুরু করেছেন, এমনকি আমার পা ভাঙা হুমকি পর্যন্ত দিয়েছে। বড় আব্বু আবির ভাইকে ধমক দিয়েছে। ওই রাগে রুমে গিয়ে ড্রেসিং টেবিল ভেঙে হাত কেটে একাকার অবস্থা করে ফেলেছে। 3 দিন ধরে হাতের ব্যথায় আবার জ্বরে ভুগছে। আজ দেখছি এই অবস্থাতে অফিসে যাচ্ছে। মিষ্টি, সাদিয়া, মিনহাজ, তামিম, বন্যা সকলে পূর্ণ মনোযোগ দিয়ে ঘটনাটি শুনল। বন্যা আতঙ্কিত কণ্ঠে বলে, তোর বোন বিরাট সাহস হয়েছে। তুই জানিস ছোট থেকে তোরে কিভাবে বড় করছে। প্রয়োজন ছাড়া এক পা এদিক সেদিক যেতে পারিস না। তুই ভাবলি কিভাবে যে তোকে হোস্টেলে আসার অনুমতি দেবে? আর তুই অনুমতি চাইতে গেলি কোন সাহসে? তোরে মেরে আত্মহত্যা করেনি সেই কপাল। তুই আমায়
একবার কল দিবি, আমি ডিরেক্ট নিষেধ করতাম। মেঘ, আমি কিভাবে জানবো এমন কিছু হবে? আবির ভাইয়ের ওপর রাগ করতেই তো চলে আসতে চেয়েছিলাম। মিষ্টি রাগান্বিত কণ্ঠে বলা শুরু করেন, তুই হোস্টেলে আসলে ওই ব্যাটার কি সমস্যা? ব্যাটার বিয়ে করতে পারে, বাচ্চা থাকতে পারে, আর তুই সামান্য আসবি, এতে এত হাঙ্গামা? আসলে পুরো জাতটা খারাপ। আমি তোর জায়গায় থাকলে না বলে চলে আসতাম। মিনহাস, দেখে মিষ্টি সব ছেলে কিন্তু খারাপ হয় না। দেখিস না আমি কত নিষ্পাপ। তামিম, আমিও। বন্যা, কি বলছিস তুই এসব? আবির ভাই বিবাহিত, বাচ্চা আছে, এসব কি শুনছি মেঘ? মেঘ, উনি সেই দিন বলেছিল উনি বিবাহিত, বাচ্চা আছে। তারপর জানি আমার সাথে ফাজলামো করছিল। মিষ্টি, আজকে ফাজলামো করে বলেছে 2 দিন পর দেখবি সত্যি সত্যি বউ নিয়ে বাসায় চলে আসছে, পরে চিল্লাবি না। বলে রাখলাম। সাদিয়া, এই মিষ্টি, চুপ করবি? তোর ব্রেকআপ হয়েছে বলে কি তুই সারা দুনিয়ার মানুষের ব্রেকআপ করিয়ে বেড়াবি নাকি? মিষ্টি, আমি চাই না আমার ফ্রেন্ডরা কেউ ফালতু ছেলে যেন নিজের জীবন বরবাদ করুক। মেঘ, আবির ভাই মোটেও ফালতু ছেলে না, বাদ দে। আমার আবির ভাইকে নিয়ে তোরা কেউ কিছু বলবি না। আমার আবির ভাই ভালো হলে আমার, খারাপ হলেও আমার, হয়েছে? মিষ্টি, ব্যাটার বিয়ে করে ফেলেছে শুনে সেই দিন তুই কান্নাকাটি শুরু করছিলি, মনে নেই? এখন আমাদের দোষ। বনা, ওই দিনের 100 বার আবির ভাইয়ের জন্য কান্না করে 100 বার হাসে, তাই বলে তোরা ওকে আর উস্কাবি? আমি 2 দিনের জন্য বেড়াতে গিয়েছিলাম কি না, আমার বেবিটার ব্রেন ওয়াশ করা শুরু করে দিয়েছিস। মিনহা, আমরা তো চাই তোর বেবিটা হাসি খুশিতে থাকুক, তোর বেবির খেয়াল রাখার দায়িত্ব তো আমাদেরও। বন্যা, দেখলাম তো কেমন খেয়াল রাখিস, ফাঁসাইয়ে দিয়া নিজেরাই তো বিরাট শান্তিতে আসিস। যা, ঝড় গেছি তো, আমার বেবিটা উপরে দিয়ে গেছে। মেঘ, আবির ভাই বলেছে যারা আমাকে উস্কে তাদের সব কটাকে আত্মারা করে নিজের বাড়ি পাঠাবে। বন্যা, একদম ঠিক আছে, ওদের মারাই উচিত। তামিম, বন্যা, তুই এভাবে বলতে পারলি? বন্যা, তুই আমার সঙ্গে কথা বলিস না, বদমাস পোলা। মিনহাস, মনে হয় তোর আবির ভাইয়ের থ্রেড আমরা ভয় পাইছি। বলিস আসতে, দেখে নেব তোর ভাইয়ের কত পাওয়ার আছে, আমার ভাই বেরাদারদের কত পাওয়ার। বন্যা হাসতে হাসতে বলো, এই গর্জনটা আবির ভাই বা তানবীর ভাইয়ের মুখোমুখি হওয়ার পর যেন থাকে। চল মেঘ। মেঘকে নিয়ে বন্যা চলে গেছে। মেঘে বন্যাকে সব ঘটনা খুলে বলেছে। বন্যা শুধু একটা কথাই বারবার বলছে, তুই আমাকে একটা বার জানাতে পারতি? তুই জানিস তুই বাড়ির প্রত্যেকটা মানুষের কলিজা টুকরা, তারপর এমন কাণ্ড কেন ঘটালি? আবির ভাই না চিল্লালে তোর ভাই, আপু, বড় আপু নিশ্চয় রাগ দেখাতো। মেঘ নিজের প্রতি নিজে বিরক্ত। বন্যাও আর বেশি কিছু বলেনি। মেঘকে বিদায় দিয়ে নিজে বাসায় চলে গেছে। এদিকে আবির আজ সকাল সকাল অফিসে গেছে। হাত এখনও পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু একটা বিদেশি কোম্পানির সঙ্গে আজ গুরুত্বপূর্ণ মিটিং। গত 3 বছর অর্ডারের সমতুল্য এই একটি অর্ডার। সব কিছু ঠিকঠাক থাকলে আবিরদের কোম্পানি দেশের সেরা 5টি কোম্পানির মধ্যে একটি হবে। তাই হাতে দুরবস্থা নিয়েও আবির অফিসে আসছে। টানা 1.5 ঘন্টার মিটিং চলো। আবির নিজের সর্বোচ্চ চেষ্টা করেছে। মিটিং শেষে ওনারা ডিল কনফার্ম না করে চলে গেছেন, বলেছেন পরবর্তীতে কল দিয়ে জানাবে। তাই সকলে একটু টেনশনে আছে। আবির আব্বুর দিকে বিদায় নিতে গেলে আলী আহমেদ খান আবিরকে ঠান্ডা কণ্ঠে বলো, শোনো আবির, নিজের রাগ যদি নিয়ন্ত্রণ করতে না পারো তবে জীবনে সফল হতে পারবে না। আবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে খুব ভালোভাবেই জানে ওই দিনের বাড়ির ঘটনা ক্ষোভ প্রকাশ করলেও আলী আহমেদ খান চুপচাপ সহ্য করে ছাড়া কিছুই করার নেই তার। আলী আহমেদ খান পুনরায় বলো, বাহিরে যাই করো না কেন বাসা অন্তপক্ষে ঠান্ডা থাকার চেষ্টা করবা, ভুলে যেও না তুমি বাড়ির বড় ছেলে, তোমার উপর বাকিরা নির্ভর। তানবীরের মতো মেঘ, মিম আদি 3 জনকে আলগে রাখার দায়িত্ব তোমার। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চেঁচামেচি করলে, রাগ দেখালে তোমার উপর থেকে তাদের ভরসা উঠে যাবে। তোমার তাদের সাথে সফটলি মিশতে হবে, যাতে ওরা ভুল পথে পা বাড়ালে তোমাকে তা জানাতে দ্বিধাবোধ না করে। তারপর তুমি বিষয়টা দেখবে, ঠিক মনে হলে ঠিক, আর ভুল মনে হলে ভাই বোনদের বুঝিয়ে সেটা থেকে সরিয়ে আনবে। কিন্তু চিৎকার করে রাগ দেখে ওদের সাথে কখনো দূরত্ব বাড়িও না। আমি যে ভুল করেছি
আমি চাই না একই ভুল তুমিও করো। আমার পরে খান বাড়ির পুরো দায়িত্ব তোমার, তাই তোমাকে যেমন শক্ত তেমন কোমল হতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন যেতে পারো। জি আচ্ছা বলে আবির অফিস থেকে বেরিয়ে পড়েছে। হাতে দুরবস্থা দেখে বাইক নিতে পারেনি, রিক্সা করে অফিস হয়ে বাসায় আসছে। সন্ধ্যায় কিছুক্ষণ পরে আলী আহমেদ খান, মোজাম্মেল খান হাতে মিষ্টি নিয়ে বাড়ি ফিরেছেন। ইকবাল খান সিলেটে আসেন। বাড়িতে ঢুকে সবাইকে ডাক শুরু করলেন। মেঘ, মিম, আদি, তানবীর, আবির সহ সকলে নিচে আসছে। আলী আহমেদ খান হাস্যোজ্জ্বল মুখে বললেন, কনগ্রেচুলেশন মাই বয়, অর্ডার কনফার্ম, আই এম প্রাউড অফ ইউ। আবির হাসি মুখে থ্যাংক ইউ জানালো। সকলে বেশ খুশি। সবাইকে মিষ্টি দেওয়া হলো। আলী আহমেদ খান নিজেই আবিরকে মিষ্টি খাওয়াতে গিয়েছিলেন। সবশেষে আলী আহমেদ খান আবিরকে উদ্দেশ্য করে বললেন, আজকের এই খুশির কারণ একমাত্র তুমি। এত অল্প সময়ের মধ্যে তুমি কাজের এত মনোযোগী হয়েছ, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা তোমার জন্য অনেক বড় সফলতা। জীবনের সর্বোচ্চ সিঁড়ি পর্যন্ত এগিয়ে যাও। আবির মৃদু হেসে বলল, দোয়া করবেন আমার জন্য। দোয়া করি যেন সবসময় সব জায়গাতে তুমি সফল হতে পারো। আলী আহমেদ খান শুধালেন, আজকে এই খুশির দিনে তোমার কি চাই বলো? যা চাইবে তাই পাবে। আবির ঢোক গিলে হাসার চেষ্টা করলো। খানিকক্ষণ নীরব থেকে বলল, আমার এখন কিচ্ছু চাই না, তবে একদিন চাইব। এমন কিছু চাইব যা দেওয়ার জন্য আপনাদের এত বছরের নিয়ম নীতি পর্যন্ত ভাঙতে হতে পারে। আশা করব সেই দিনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন। কথা শেষ করে আবির নিজের রুমে চলে গেছে। মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে। আবির ভাইয়ের কথা কিছুই মাথায় ঢুকেনি। কেউ কিছু দিতে চাইছে, নিয়ে নিলেই তো ঝামেলা শেষ। প্যাঁচ লাগাতে হয় কেন? মেঘ এটাই ভেবে পায় না। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান মুখ চাওয়াচাই করলেন। আবিরের মা, মেঘের মা আর মিমের মাও নিজেদের মধ্যে কথা বলা বলি করছেন। মিম মেঘকে প্রশ্ন করলেন, আপু তোমায় যদি বলতো যা চাও তাই পাবা, তখন তুমি কি চাইতে? মেঘ মনে মনে বলল, আবির ভাইকে চাইতাম। আবির ভাই সম্পূর্ণ হৃদয় জুড়ে আমার অস্তিত্ব চাইতাম। আমি আবির ভাইয়ের পৃথিবী হতে চাইতাম। মিম পুনরায় ডাকে, আপু বলো না কি চাইতো? জানি না বলে মেঘ নিজের রুমে চলে যাচ্ছে। মিম তারপর মেঘের পিছন পিছন ছুটছে। তানবীর এতক্ষণ যাবৎ নীরব ভূমিকা পালন করছিল। চলে যাবে কি না সেটাও বুঝতে পারছে না। মেঘ মিম চলে যাওয়ার নজর পড়ে তানবীরের দিকে। মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন, তোমার ভাইয়ের এখন কিছু লাগবে না বলে গেল, তোমার কি কিছু লাগবে? তানবীর এপাশ ওপাশ মাথা নেড়ে না করলেন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মনে মনে বিড়বিড় করে বলে, বউ লাগবে, দিবেন এনে? ভাইয়ারও বই লাগবে।